অন্তর্ভুক্ত করা হয়েছে যে পুলিশকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছে যে সিরিয়াস ট্রাফিক যে অফেন্সগুলো রয়েছে সেই অফেন্সের ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্ট যে কাউকে অ্যারেস্ট করতে পারবে যারা এই সিরিয়াস ট্রাফিক অফেন্সের সাথে জড়িত রয়েছে সেক্ষেত্রে তাদেরকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। এবং 2018 সালের আইনের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে যে কম্পেনসেশন, অর্থাৎ আমরা যারা দুর্ঘটনায় শিকার হচ্ছি, নিহত হচ্ছি বা আমরা পঙ্গুত্ব বরণ করছি, আহত হচ্ছি, সেক্ষেত্রে এই কম্পেনসেশন একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সড়ক দুর্ঘটনা বাংলাদেশের বর্তমান নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই 2026 সালের ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের পরবর্তী মানুষের ঢাকা থেকে বাড়িমুখী বা বাড়ি থেকে ঢাকামুখী ফেরত যাত্রীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে তারা সঠিকভাবে এই গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। বর্তমান এই সড়ক দুর্ঘটনা এতটা বৃদ্ধি পেয়েছে যে বিভিন্ন পত্রিকার রিপোর্টে দেখা গিয়েছে যে এই ঈদ ছুটি শুরু হয় এবং ঈদ পরবর্তীতে ঢাকা ফেরত মানুষের প্রায় 300-র অধিক মানুষ নিহত হয়েছে এবং 900-র অধিক মানুষ আহত শিকার হয়েছে। এটি গত বছর বা তার পূর্বের বছরের তুলনায় খুব আশঙ্কাজনক অবস্থা। এই যে দিন দিন মানুষের দুর্ঘটনায় কবলে পতিত হচ্ছে এবং এর ফলে কেউ বা হারাচ্ছেন তার প্রিয়জনকে, কেউ বা চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন। এটি কি শুধু আসলে আমাদের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা? না, এর পিছনে কিছু কারণ রয়েছে। মূলত এই সড়ক দুর্ঘটনা বা এই সড়ক দুর্ঘটনার পিছনে আমরা দেখেছি যে আমাদের যেমন অসচেতনতা রয়েছে, তেমনি আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের দায়িত্বের অবহেলা বা আমাদের যে অবকাঠামো উন্নয়নের ব্যাপারেও কর্তৃপক্ষের যে ধরনের ভূমিকা ছিল সেই ভূমিকার ক্ষেত্রে আমরা যথেষ্ট তাদের নেগলিজেন্স রয়েছে। দর্শক, আমরা 2018 সালে বাংলাদেশে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হয় এবং এই যে আইনটি প্রণয়ন করা হয়েছে এই আইনটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা দেখেছি যে 2018 সালে আমাদের এয়ারপোর্ট এরিয়াতে দ্রুতগামী বাসের ধাক্কায় 2 জন ছাত্র যখন নিহত হয় তখন সারা দেশে একটি ছাত্র আন্দোলন তৈরি হয় এবং আমরা যারা তখন সড়কে চলাচল করেছি আমরা দেখেছি যে ছাত্ররা গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, অথবা যে ড্রাইভার গাড়িটি চালাচ্ছেন তার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা, এই সমস্ত কাগজপত্র ছাত্ররাই চেক করছে। এবং এর ফলে সরকার বাধ্য হয়ে 2018 সালে এই সড়ক পরিবহন আইন প্রণয়ন করে এবং 2019 সাল থেকেই এই আইনটি এক্সিকিউশন হয়। এবং যখন এই 2018 সালে সড়ক আইনটি প্রণয়ন করা হয় তখন সরকার কিন্তু বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই আইনটি প্রণয়ন করা হয়। সেটি ছিল যে আমাদের যে ট্রাফিক রেগুলেশন সিস্টেম রয়েছে, আমাদের যে পরিবহনের রেজিস্ট্রেশনের যে সিস্টেম রয়েছে এবং ড্রাইভার এবং কর্তৃপক্ষের যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু আইনটি প্রণয়ন করা হয়। কিন্তু এই আইনটি প্রণয়ন করার পরও আমরা দেখেছি যে আমাদের সড়কের দুর্ঘটনা কিন্তু দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে এবং এটি এমন একটি আশঙ্কাজনক অবস্থায় চলে এসেছে যে একজন মানুষ ঈদ বা বিশেষ কোনো পরিস্থিতিতে বাড়িতে ফিরতে গেলেও তাকে চিন্তা করতে হয় সে বাড়িতে পৌঁছাতে পারবে কিনা, এখানে কি সে দুর্ঘটনার কবলে পঙ্গুত্ব বরণ করবে নাকি তার পরিবারের কেউ সদস্যকে বা সে নিজেকে মৃত্যুর সম্মুখীন হবে। ঠিক তেমনি এই বিশেষ পরিস্থিতিতে যখন আমরা দেখছি যে ঢাকামুখী বা যারা বাড়ি থেকে বিভিন্ন জেলাতে যাচ্ছেন এবং সেখানেও আমরা দেখছি যে এই সড়ক এবং নৌ এবং রেলপথে দুর্ঘটনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন দেখেছি যে এই যে 2018 সালে যে আইনটি প্রণয়ন করা হয় সেখানে এই যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের আইন থেকে বেশ কিছু নীতি পরিবর্তন করা হয়। একজন ড্রাইভার তার লাইসেন্স করার ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 এবং তার যিনি অ্যাসিস্ট্যান্ট থাকবে বা যিনি সুপারভাইজার বা কন্ট্রাক্টর থাকেন সেই সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্টের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 5 পর্যন্ত করা হয়েছে। প্রাইভেটের ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করা হয়েছে 18 এবং প্রফেশনাল যারা ড্রাইভার তাদের 21 বছর নির্ধারণ করা হয়েছে। এবং এই আইনে এটাও অন্তর্ভুক্ত করা হয়েছে যে কোনো গণপরিবহনে একজন ড্রাইভার যদি তিনি গাড়ি চালাতে চান বা একজন অ্যাসিস্ট্যান্ট বা তার যে সুপারভাইজার বা কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা যদি এই গণপরিবহনে চাকরি করতে চান সেক্ষেত্রে 2006 সালে বাংলাদেশের যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইন অনুযায়ী সেখানে একটি চুক্তি এবং নিয়োগপত্রের বাধ্যতামূলক করা হয়েছে যে তাকে চুক্তি এবং নিয়োগপত্র ছাড়া সে এই গণপরিবহনে চাকরি করতে পারবে না, সে ড্রাইভার হোক বা তার অ্যাসিস্ট্যান্ট যেই হোক না কেন। এই আইনটিও কিন্তু এই 2018 সালে আইনটিকে
অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমরা আরও একটি বিষয় দেখেছি যে 2018 সালের আইনের যে পেনাল্টি বা অর্থদণ্ড বা শাস্তির বিধানকে বৃদ্ধি করা হয়েছে। এখানে বেপরোয়া বা অবহেলাজনিত ড্রাইভিংয়ের জন্য সর্বোচ্চ 5 বছরের সাজা, 5 লক্ষ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন, এই ব্যবস্থাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 2018 সালের আইনে আরেকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে পুলিশকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছে যে সিরিয়াস ট্রাফিক যে অফেন্সগুলো রয়েছে সেই অফেন্সের ক্ষেত্রে পুলিশ উইদাউট ওয়ারেন্ট যে কাউকে অ্যারেস্ট করতে পারবে যারা এই সিরিয়াস ট্রাফিক অফেন্সের সাথে জড়িত রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে পুলিশ ওয়ারেন্ট ছাড়া তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। এবং 2018 সালের আইনের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে যে কম্পেনসেশন, অর্থাৎ আমরা যারা দুর্ঘটনায় শিকার হচ্ছি, নিহত হচ্ছি বা আমরা পঙ্গুত্ব বরণ করছি, আহত হচ্ছি, সেক্ষেত্রে এই কম্পেনসেশন একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে এই 2018 সালের আইনে। এবং এই কম্পেনসেশন ফান্ড বা ক্ষতিপূরণ যে ফান্ডটি ক্রিয়েট করা হয়েছে সেখানে একটি বোর্ড গঠন করা হয়েছে, সেটি হচ্ছে একটি ট্রাস্টি বোর্ড। একজন চেয়ারম্যানের নেতৃত্বে এই ট্রাস্টি বোর্ডটি গঠন করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের যুগ্ম সচিব পদমর্যাদা ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়। এবং আমরা দেখেছি যে এখানে মালিক সমিতি রয়েছে বা শ্রমিক যে সংগঠন রয়েছে, ফেডারেশন রয়েছে, প্রত্যেকটি সংগঠন, শ্রমিক সংগঠন, মালিক যে সংগঠন বা ফেডারেশন রয়েছে তাদের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার একজন বিশিষ্ট ব্যক্তিকে এখানে অন্তর্ভুক্ত করে এই ট্রাস্টি বোর্ডটি গঠন করেছেন এবং এটি আইন অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর তারা একটি মিটিং করে। এই যে মিটিংটি তারা করে থাকে, এই ট্রাস্টি বোর্ড যে কম্পেনসেশনের যে আবেদনগুলো আসবে সেই আবেদনগুলো তারা যাচাই বাছাই করে এটিকে তারা মঞ্জুর করে থাকে। মূলত এই ট্রাস্টি বোর্ডের অনেকগুলো ফাংশন রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে একজন ব্যক্তি যখন তিনি আহত হচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করছেন বা তিনি যদি সড়ক দুর্ঘটনায় নিহত হন, তাহলে তার উত্তরাধিকারীর মাধ্যমে এই ট্রাস্টি বোর্ডের কাছে বা কর্তৃপক্ষের কাছে যে আবেদন করছেন তারা ক্ষতিপূরণের জন্য, সেই আবেদনটি তারা যাচাই বাছাই করে সেই আবেদনটি তারা গ্রহণ করছেন এবং একটা ক্ষতিপূরণ তারা মঞ্জুর করছেন। এটি হচ্ছে মূলত এই ট্রাস্টি বোর্ডের একটি অন্যতম প্রধান কাজ।